ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? ভালো করে রিভিশন করছো তো? আজকের লাস্ট মিনিট রিভিশনে আমরা মেডিকেল সার্জিক্যাল নার্সিং এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। চলো তবে দেখে নেওয়া যাক আজ কি কি রয়েছে তোমাদের জন্য। A patient has just returned from the post-anesthesia care unit after hemorrhoidectomy. His post-operative orders include seize baths every morning. The nurse understands that a seize bath is necessary too. তাহলে পোস্ট অ্যানাস্থেসিয়া কেয়ার ইউনিট থেকে একজন হেমারয়েডেক্টমি পেশেন্ট এসছে এবং যার পোস্ট অপারেটিভ অর্ডার্স এর মধ্যে সিস বাথ বলা হয়েছে এভরি মর্নিং এ। সিস বাথ কিসের জন্য নেসেসারি? অপশন কি কি রয়েছে? রিলিভ টেনশন, প্রমোট হিলিং, লোয়ার বডি টেম্পারেচার, নান অফ দ্য অ্যাবাভ। সিজ বাথ কি? আ ওয়ার্ম ওয়াটার বাথ কভারিং দ্য হিপস, বাটাক্স এন্ড জেনিটালস। এবং এটা হেমারয়েডস, অ্যানাল ফিশার, এপিজিওটমি এই সমস্ত জন্য ইউজ করা হয়। সিজ বাথ কি করে? হিলিং প্রমোট করে এবং লোকালাইজ যে পেইন রয়েছে সেটাকে কম করতে হেল্প করে। তাহলে এখানটায় অ্যান্সার হবে অপশন বি, প্রমোট হিলিং। Which of the following drugs is withheld if the patient's pulse is less than 60 beats per minute? তাহলে পালস রেট 60 নিচে হয়ে গেলে আমরা কোন ড্রাগটা দেব না? ডিগক্সিন, ডোপামিন, ডোবুটামিন, ফেনিটোইন। অ্যান্সার তোমরা সবাই জানো, অ্যান্সার হবে অপশন এ, ডিগক্সিন। এর সঙ্গে বলে রাখি, ডিগক্সিন টক্সিসিটি digoxin toxicity causes hyperkalemia. hyperkalemia তাহলে ডিগক্সিন টক্সিসিটি হলে হাইপারক্যালেমিয়া হয়। ঠিক আছে। আর হচ্ছে হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়া in body increases the risk of digoxin toxicity. মনে থাকবে। তাহলে ডিগক্সিন টক্সিসিটি হলে হাইপারক্যালেমিয়া হয়, আর বডিতে যদি হাইপোক্যালেমিয়া কন্ডিশন থাকে তাহলে সেখান থেকে আমাদের ডিগক্সিন টক্সিসিটির চান্সেসটা বেড়ে যায়। ওকে। আর ডিগক্সিন টক্সিসিটি হলে ফার্স্ট আমাদের পেশেন্টদের মধ্যে ভিজুয়াল অ্যাব্রেশন দেখা যায়। ক্লিয়ার? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কমপ্লিকেশন অফ স্প্লিনেক্টমি? স্প্লিনেক্টমির জন্য কি কমপ্লিকেশন দেখা যায়? কোলেসিস্টাইটিস, প্যানক্রিয়াটাইটিস, অ্যাপেন্ডিসাইটিস, গ্যাস্ট্রাইটিস। স্প্লিনেক্টমির ফলে আমাদের প্যানক্রিয়াটাইটিস হয়। অপশন বি রাইট অ্যান্সার হবে। ডাম্পিং সিন্ড্রোম ইজ আ কমপ্লিকেশন অফ। ডাম্পিং সিন্ড্রোম কার কমপ্লিকেশনের ফলে হয়? কোলেক্টমি, সাবটোটাল গ্যাস্ট্রেক্টমি, নেফ্রেক্টমি, হিস্টেরেক্টমি। ডাম্পিং সিন্ড্রোম কি? ডাম্পিং সিন্ড্রোম হচ্ছে র্যাপিড এম্পটিং অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট ইনটু দ্য স্মল ইন্টেস্টাইন, এবং এটা কিসের জন্য হয়? সাবটোটাল গ্যাস্ট্রেক্টমির কারণে ডাম্পিং সিন্ড্রোম হয়। ডাম্পিং সিন্ড্রোমের ক্ষেত্রে পেশেন্টদেরকে সুগার, সল্ট, মিল্ক এগুলো অ্যাভয়েড করতে বলা হয়, হাই প্রোটিন ডায়েট নিতে বলা হয়, স্মল মিল এবং ফ্রিকুয়েন্টলি মিল নিতে বলা হয়, এবং বলা হয় যে ফুড ইটিং এর পর অর্থাৎ খাওয়ার পরে কিছুক্ষণ শুয়ে থাকতে বা রেস্ট নিতে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ইজ ম্যানিফেস্টেড বাই এলিভেটেড। তাহলে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হলে কোনটা এলিভেট হয়ে যায়? সিরাম বিলিরুবিন, সিরাম অ্যামাইলেজ, সিরাম অ্যালকালাইন ফসফেটেট, সিরাম ক্রিয়েটিনিন। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে সিরাম অ্যামাইলেজ লেভেলটা ইনক্রিজ হয়। সিরাম বিলিরুবিন এবং সিরাম অ্যালকালাইন ফসফেটেট ইনক্রিজ হয় যদি লিভারের কোনো ইনফেকশন হয় বা লিভার ডিজিজের ক্ষেত্রে এই দুটো ইনক্রিজ হয়। আর সিরাম ক্রিয়েটিনিন ইনক্রিজ হয় মেনলি কিডনির কোনো ইনফেকশন বা কিডনি কোনো ডিজিজ হলে তখন। শক হুইচ রেজাল্ট ফ্রম আ সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন ইজ। তাহলে সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশনের জন্য যে শক হয় সেটাকে কি বলে? সেপটিক শক, অ্যানাফাইলেকটিক শক, নিউরোজেনিক শক, ডিস্ট্রিবিউটিক শক। অ্যালার্জিক রিয়াকশনের জন্য যে শকটা হয় সেটাকে বলা হয় অ্যানাফাইলেকটিক শক। অপশন বি রাইট অ্যান্সার। যখন কোনো সিভিয়ার ইনফেকশনের কারণে শক হয় তখন সেটাকে বলা হয় সেপটিক শক। তাহলে সেপটিক শক হবে আমরা ইনফেকশনের কারণে, ইনফেকশন থেকে হলে সেটাকে বলবো সেপটিক শক। নিউরোজেনিক শক কখন হয়? যদি স্পাইনাল কর্ড ইনজুরি হয়। স্পাইনাল কর্ড ইনজুরি, স্পাইনাল কর্ড ইনজুরি থেকে যদি অটোনমিক নার্ভাস সিস্টেমের কোনো ডিসরেগুলেশন হয় তখন নিউরোজেনিক শক দেখা যায়। আর ডিস্ট্রিবিউটিক শক কখন হয়? ডিস্ট্রিবিউটিক শককে আমরা ভেসোডাইলেটরি শকও বলে থাকি, ভেসোডাইলেটরি। এবং এটা কখন হয়? এটা হয় যখন আমাদের টিস্যু পারফিউশন ইনডিটিউকেট হয় এবং সিস্টেমিক ভেসোলাইজেশনের জন্য যখন ব্লাড ফ্লোটা কম হয়ে যায় ব্রেন, হার্ট বা কিডনিতে,
তখন ভাইটালস অর্গান ড্যামেজ হয় এবং সেটাকে ডিস্ট্রিবিউটিভ শক বা ভেসোডাইলেটরি শক বলা হয়। নেক্সট, ইন্ট্রাঅকুলার প্রেশার ইজ মেজার্ড উইথ অ্যান ইনস্ট্রুমেন্ট কল্ড। তাহলে ইন্ট্রাঅকুলার প্রেশারটা কিসের দ্বারা মেজারমেন্ট করা হয়? অকিউলোমিটার, পেরিমিটার, টোনোমিটার, মনোমিটার। কি হবে অ্যান্সার? ইন্ট্রাঅকুলার প্রেশার মেজারমেন্ট করা হয় টোনোমিটার দিয়ে। অপশন সি রাইট অ্যান্সার। Carpal spasm when the upper arm is compressed to cause ischemia to the nerves distally is, অর্থাৎ আপার আর্মে কম্প্রেসড হলে যখন ডিস্টাল নার্ভগুলোতে ইসচেমিয়া হয় তখন সেই কন্ডিশনটাকে কার্পাল স্পাজম বলে এবং এটা কোথায় দেখা যায়? হোমান সাইন, ট্রসো সাইন, চিভোস্টিক সাইন, কার্নিং সাইন। কার্পাল স্পাজম বা কার্পোপেডাল স্পাজম দেখা যায় পজিটিভ ট্রসো সাইনের ক্ষেত্রে। এখানটায় কি হয়, ব্লাড প্রেশার কাফকে যখন সিস্টোলিক বিপির ওপরে তুলে 3 মিনিট রেখে দেওয়া হয় তখন ব্রাকিয়াল আর্টারিতে কম্প্রেশন হয় এবং তার ফলে কি হয়, রিস্ট ফ্লেকশন হয়ে যায়, এমসিপি জয়েন্টে ফ্লেকশন হয়, আইপি জয়েন্টের এক্সটেনশন এবং থাম্ব আর ফিঙ্গারের অ্যাডাকশন হয়। তাহলে এটাকে বলা হচ্ছে পজিটিভ ট্রসো সাইন এবং এটা কোথায় দেখা যায়? এটা মেনলি দেখা যায় হাইপোক্যালসিমিয়ার ক্ষেত্রে। হাইপোক্যালসিমিয়া, হাইপোক্যালসিমিয়াতে পজিটিভ ট্রসো সাইন এবং পজিটিভ জিভোস্টিক সাইন দেখা যায়। এই দুটোই হয় হাইপোক্যালসিমিয়ার জন্য। হোমান সাইন কোথায় দেখা যায়? হোমান সাইন দেখা যায় ডিভিটিতে। আর কার্নিং সাইন প্লাস ব্রুজিনস্কি সাইন দেখা যায় মেনিনজাইটিস। মেনিনজাইটিস। তাহলে কার্পাল স্পাজম হলো আমার অপশন বি ট্রসো সাইন। ক্লিয়ার হলো? নেক্সট, হুইচ পালস ইজ প্যালপেটেড টু সি দ্য এফেক্টিভনেস অফ সিপিআর। কার্ডিওপালমোনারি রিসাসিটেশন এফেক্টিভ হচ্ছে কিনা দেখার জন্য কোন পালস প্যালপেট করা হয়? রেডিয়াল, টেম্পোরাল, ক্যারোটিড, ফিমোরাল। সবাই জানো তোমরা ক্যারোটিড পালস আমরা প্যালপেট করি যখন রিসাসিটেশন দেওয়া হয়। অপশন সি রাইট অ্যান্সার হবে। দ্য বিনাইন টিউমার অফ দ্য ব্লাড ভেসেল ইজ কল্ড। ব্লাড ভেসেলের বিনাইন টিউমারকে কি বলা হয়? হেমানজিওমা, মায়োমা, লাইপোমা, অ্যাডিনোমা। ব্লাড ভেসেলের বিনাইন টিউমারকে বলা হয় হেমানজিওমা। অপশন এ রাইট অ্যান্সার। মায়োমা কাকে বলা হয়? মায়োমা বলা হয় ইউটেরাইন ফাইব্রয়েড। ইউটেরাইন ফাইব্রয়েড, যেখানটায় তোমার নন ক্যান্সারাস গ্রোথ দেখা যায় ইউটেরাসের ডোমেনের যে চাইল্ড বিয়ারিং এজ রয়েছে সেই সময়, এটাকে বলা হচ্ছে মায়োমা। লাইপোমা কখন বলছি? যখন স্কিনের নিচে কোনো লাম্প বা টিস্যু গ্রোথ হচ্ছে তখন সেটাকে বলা হয় লাইপোমা। তাহলে আন্ডার দ্য স্কিন যদি আমার লাম্প বা টিস্যু গ্রোথ হয় সেটাকে আমরা বলবো লাইপোমা। আর অ্যাডিনোমা কখন বলবো? যে কোনো নন ক্যান্সারাস টিউমারকে বলা হয় অ্যাডিনোমা। তাহলে বিনাইন টিউমার ও ব্লাড ভেসেল হলো হেমানজিওমা, ইউটেরাইন ফাইব্রয়েডকে বললাম মায়োমা, আন্ডার দ্য স্কিনে যখন কোনো লাম্প বা টিস্যু গ্রোথ হচ্ছে সেটাকে বলছি লাইপোমা, আর নন ক্যান্সারাস টিউমারকে বলা হচ্ছে অ্যাডিনোমা। ক্লিয়ার? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং পজিশন ইজ রেকমেন্ডেড ফর আ পেশেন্ট উইথ ন্যাজাল ব্লিডিং। অর্থাৎ ন্যাজাল ব্লিডিং এর কোনো পেশেন্টকে তোমরা কি পজিশন দেবে? আমরা পড়িয়েছিলাম এপিস্ট্যাক্সিসের পেশেন্টকে কি পজিশন দেওয়া হয়। এখানে কি কি আছে দেখো, লাইং ডাউন উইথ ফিট এলিভেটেড অর্থাৎ শুইয়ে দিচ্ছি আমরা পেশেন্টকে পাটা উপর দিকে রেখে। সিটিং আপ উইথ নেক এক্সটেন্ডেড অর্থাৎ বসিয়ে রাখছি নেকটা এক্সটেন্ড করে। লাইং ডাউন উইথ আ স্মল পিলো আন্ডার দ্য হেড, শুয়ে থাকবে এবং মাথার নিচে একটা বালিশ থাকবে। আর একটা কি, সিটিং আপ উইথ হেড স্লাইটলি লিনিং ফরওয়ার্ড, বসে থাকবে এবং মাথাটা নিচের দিকে ঝোঁকানো থাকবে। তাহলে এখানটা অ্যান্সার কি হবে? অপশন ডি। আমরা পেশেন্টকে চেয়ারের মধ্যে বসাই এবং মাথাটাকে সামনের দিকে ঝুঁকিয়ে রাখতে বলি যাতে কিনা ন্যাজাল ব্লিডিংটা মানে অ্যাসপিরেট পেশেন্ট না করে যায় এবং সেটা যাতে বাইরের দিকে চলে আসে সেই জন্য পেশেন্টকে লিন ফরওয়ার্ড করতে বলা হয়। তাহলে এপিস্ট্যাক্সিস এর পজিশন বললেও এই অ্যান্সারটাই হবে। নেক্সট, A green stick fracture is, green stick fracture কাকে বলে? A fracture at a right angle to the bone, an incomplete fracture in which the bone is bent, a fracture in which a bone fragments into several, bone ends are no longer touching। কোনটাকে আমরা গ্রিন স্টিক ফ্র্যাকচার বলবো? A fracture at a right angle to the bone, অর্থাৎ বোনের ফ্র্যাকচারের পর যখন একটা রাইট অ্যাঙ্গেল ক্রিয়েট হবে তখন সেটাকে বলা হয় অবলিক ফ্র্যাকচার। অবলিক ফ্র্যাকচার। অ্যান ইনকমপ্লিট ফ্র্যাকচার ইন হুইচ দ্য বোন ইজ বেন্ট, এটাকে আমরা বলছি গ্রিন স্টিক ফ্র্যাকচার, যেখানটায় তোমার বোনটা বেন্ট হয়ে যাচ্ছে। মানে এরকম তো বোনটা যদি হয়
এখানটায় ফ্র্যাকচার হওয়ার কারণে এই বোনটা এরকম ভাবে ব্রেক হয়ে যাবে, এরকম ভাবে বেন্ড হয়ে যাবে বোনটা, এটাকে বলা হয় গ্রিনস্টিক ফ্র্যাকচার। A fracture in which a bone fragments into several, অর্থাৎ বোনটা যখন several fragments এ ভেঙে যায় তখন সেটাকে বলা হয় comminuted fracture। comminuted fracture। bone ends are no longer touching, এটাকে বলা হচ্ছে displaced fracture। displaced অর্থাৎ ডিসপ্লেস হয়ে যাচ্ছে, দুটো একে অন্যের সাথে টাচ করে নিয়ে, সেটাকে বলছে displaced fracture। Which of the following arterial blood gas values is most suggestive of respiratory acidosis? চারটে ভ্যালু দেওয়া আছে, এর মধ্যে কোনটা রেসপিরেটরি অ্যাসিডোসিস বলতে হবে। তাহলে এখানে রেসপিরেটরি অ্যাসিডোসিস বলেছে, তাহলে অ্যাসিডোসিস মানে হচ্ছে আমার পিএইচ এর ভ্যালুটা নর্মাল 7.4, তার থেকে কম হবে। এখানে পিএইচ 7.3 রয়েছে দুটো, তাহলে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। এরপরে বলেছে রেসপিরেটরি, রেসপিরেটরি এখানে কোনটা হবে, পিএসিও2 50 mmHg আর এইচসিও3 12 mmHg। তাহলে কার্বন ডাই অক্সাইডের ভ্যালুটা কম বেশি হলে সেটা হয় রেসপিরেটরি, আর এইচসিও3 অর্থাৎ বাইকার্বনেটের ভ্যালু যদি কম বেশি হয় তাহলে সেটা হয় মেটাবলিক। তাহলে এখানটা অপশন এ রাইট অ্যান্সার হবে। পিএইচ 7.3, পিএসইউ2 যখন 50 mmHg তখন সেটা হবে আমার রেসপিরেটরি অ্যাসিডোসিস। ক্লিয়ার হলো? নেক্সট, you are assessing a patient with acute pancreatitis for the complication of paralytic ileus। তাহলে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের একজন পেশেন্টকে তুমি অ্যাসেস করছো প্যারালাইটিক ইলিয়াস হয়েছে কিনা। দ্য কি সিমটম ইন্ডিকেটিং দিস কমপ্লিকেশন ইজ, তাহলে প্যারালাইটিক ইলিয়াসের সিমটম কি সেটা জানতে চেয়েছে। রিকারেন্ট ভমিটিং, অ্যাবডোমিনাল পেন, ইনএবিলিটি টু পাস ফ্ল্যাটাস, ওয়াটারি ডায়রিয়া। প্যারালাইটিক ইলিয়াস অর্থাৎ ব্লক ইন্টেস্টাইন, অর্থাৎ ইন্টেস্টাইনটা ব্লক হয়ে যাবে। তাহলে ইন্টেস্টাইন যদি ব্লক হয়ে যায় তাহলে এখানটায় দেখো ইনএবিলিটি টু পাস ফ্ল্যাটাস, এটা হবে অ্যান্সার। তাহলে অপশন সিটা রাইট অ্যান্সার হবে এখানটায়। অ্যান আর্লি ইন্ডিকেশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ হাইপোক্যালসিমিয়া, তাহলে হাইপোক্যালসিমিয়া হওয়ার আর্লি ইন্ডিকেশন কি। টিংলিং সেন্সেশন ইন দ্য ফিঙ্গার্স, ডিপ্রেসড রিফ্লেক্সেস, ভেন্ট্রিকুলার ডিসরিথমিয়াস, মেমোরি চেঞ্জেস। তাহলে হাইপোক্যালসিমিয়া দুটো সাইন আমি বলেছিলাম, ট্রসো সাইন আর চিভোস্টিক সাইন। তাহলে হাইপোক্যালসিমিয়া হলে আর্লি ইন্ডিকেশন কি হবে, টিংলিং সেন্সেশন অফ দ্য ফিঙ্গার্স, ফিঙ্গার্সে টিংলিং সেন্সেশন হবে, অপশন এ রাইট অ্যান্সার হবে। And non-invasive test that determines the oxygen saturation of the patient's hemoglobin is, তাহলে পেশেন্টের হিমোগ্লোবিনের অক্সিজেন স্যাচুরেশন ডিটারমাইন করার জন্য কোন নন ইনভেসিভ টেস্ট করা হয়। অ্যালেন টেস্ট, এবিজি অ্যানালিসিস, এইচবি টেস্ট, পালস অক্সিমেট্রি। এবিজি অ্যানালিসিসের মধ্যে আর্টারি থেকে ব্লাড নিতে হয়, তাহলে এটা নন ইনভেসিভ টেস্ট নয়। হিমোগ্লোবিন টেস্ট করা হয় হিমোগ্লোবিনোমিটারে, সেখানেও ব্লাডের প্রয়োজন হয়, তাহলে এই দুটো হচ্ছে আমার ইনভেসিভ টেস্ট। বাকি রয়েছে অ্যালেন টেস্ট আর পালস অক্সিমেট্রি। তোমরা সবাই জানো পালস অক্সিমেট্রি দিয়ে আমরা পেশেন্টের অক্সিজেন হিমোগ্লোবিন স্যাচুরেশন চেক করি, তাহলে এটা অ্যান্সার হবে। আর অ্যালেন টেস্টে কি হয়, অ্যালেন টেস্টে আমাদের কোলেটারাল ব্লাড ফ্লো ঠিকঠাক হচ্ছে কিনা হাতে সেটা চেক করা হয়, তাহলে এখানটা অপশন ডি হলো রাইট অ্যান্সার। A common nursing diagnosis for all patients with an ileostomy is, তাহলে ইলিওস্টোমি পেশেন্টের জন্য মোস্ট কমন নার্সিং ডায়াগনোসিস সব পেশেন্টের ক্ষেত্রে কি হতে পারে। ডিলেড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ডিস্টার্বড বডি ইমেজ, এক্সেস ফ্লুইড ভলিউম, কনস্টিপেশন। ইলিওস্টোমি পেশেন্টদের ক্ষেত্রে সবার জন্য ডিস্টার্ব বডি ইমেজ হবে রাইট অ্যান্সার, কারণ যেহেতু একটা ইলিওস্টোমি রয়েছে এবং তার ফলে একটা ব্যাগ ইউজ করতে হচ্ছে, তাহলে ডিস্টার্ব বডি ইমেজটা কিন্তু অ্যান্সার হবে। অ্যান ওপেনিং অফ সার্জিক্যাল উন্ড এজেস ইজ কল্ড, অর্থাৎ সার্জিক্যাল উন্ডের এজেস যদি ওপেনিং হয়ে যায় তখন তাকে কি বলা হবে। উন্ড অ্যাপ্রক্সিমেশন, উন্ড এভিসকারেশন, উন্ড ডেহিসেন্স, উন্ড রাপচার। কি হবে অ্যান্সার। প্রপার উন্ড হিলিং না হলে যখন পার্শিয়াল বা টোটাল সেপারেশন হয়ে যায় উন্ড এজ গুলোকে তখন সেটাকে বলা হয় উন্ড ডেহিসেন্স, এখানটা অপশন সি রাইট অ্যান্সার হবে। উন্ড এভিসকারেশন কখন বলবো, যখন উন্ড ডেহিসেন্স হচ্ছে, অর্থাৎ সার্জিক্যাল যে উন্ডটা ছিল সেটার ওপেনিং হয়ে গেছে এবং তারপর সেখান থেকে ইন্ট্রাঅ্যাবডোমিনাল কন্টেন্টটা বাইরের দিকে বেরিয়ে আসছে, অর্থাৎ অর্গান প্রোট্রুড করে আসছে বাইরের দিকে, তখন সেটাকে বলা হয় উন্ড এভিসকারেশন। A nurse enters a room and finds a client lying on the floor. Which action should the nurse perform first? তাহলে নার্স রুমের মধ্যে এন্টার করে দেখলো একজন ক্লায়েন্ট ফ্লোরের মধ্যে শুয়ে রয়েছে, নার্স কি করবে। অ্যাসিস্ট দ্য ক্লায়েন্ট ব্যাক টু বেড, ক্লায়েন্টকে বেডের মধ্যে ফেরত নিয়ে আসবে। আস্ক দ্য ক্লায়েন্ট হোয়াট হ্যাপেন, ক্লায়েন্টকে জিজ্ঞেস করবে কি হয়েছে। এস্টাবলিশ হোয়েদার দ্য ক্লায়েন্ট ইজ রেসপন্সিভ, ক্লায়েন্ট রেসপন্সিভ কিনা সেটাকে সে দেখবে। কল ফর হেল্প টু গেট দ্য ক্লায়েন্ট ব্যাক ইন বেড, হেল্পের জন্য ডাকবে যাতে কিনা সে ক্লায়েন্টটাকে আবার বেডের মধ্যে ফেরত নিয়ে আসতে পারে। তাহলে কি হবে অ্যান্সার, যখন কোনো ক্লায়েন্টকে আনরেসপন্সিভ অবস্থায় আমরা দেখবো, বা সেটা ফ্লোরে হতে পারে, হসপিটালে হতে পারে, বাইরে হতে পারে, প্রথমে আমাদের কাজ হচ্ছে যে তাকে আমরা দেখবো যে পেশেন্টটা রেসপন্সিভ কিনা।
তাহলে whether the client is responsive এইটা হবে অ্যান্সার। যদি রেসপন্সিভ হয় তাহলে তারপরে আমরা তার কি হয়েছে বা কি করে এলো বা তাকে পুরোনো জায়গায় ফেরত নিয়ে আসছে সেটা আলাদা। কিন্তু প্রথমেই হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে যে পেশেন্টটা রেসপন্স করছে কিনা। ক্লিয়ার? হুইচ অ্যাসেসমেন্ট ফাইন্ডিংস সাজেস্ট কার্ডিয়াক অ্যারেস্ট? কোন অ্যাসেসমেন্ট ফাইন্ডিং দেখে বুঝবো কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে? অ্যাবসেন্স অফ রেডিয়াল পালস, অ্যাবসেন্স ক্যারোটিড পালস, ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন। কার্ডিয়াক অ্যারেস্ট যখন হয় তখন আমরা ক্যারোটিড পালস অ্যাসেস করি এবং ক্যারোটিড পালস অ্যাবসেন্স হলে বুঝতে হবে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং তখন আমরা সিপিআর দিতে স্টার্ট করি এবং সিপিআর দিতে দিতেও আমরা কিন্তু আবার ক্যারোটিড পালসটাকেই রিঅ্যাসেস করতে থাকি। During the suctioning of the patient, the nurse finds that the heart rate is decreasing. What action should taken by the nurse? তাহলে সাকশন করার সময় নার্স দেখলো যে পেশেন্টের হার্ট রেটটা কমছে, তাহলে কি করবে? কন্টিনিউ সাকশনিং, এনশিওর দ্যাট সাকশন ইজ লিমিটেড টু 20 সেকেন্ডস, স্টপ সাকশন অ্যান্ড রিঅক্সিজেনেট দ্য পেশেন্ট, নোটিফাই ফিজিশিয়ান। কি অ্যান্সার হবে? যদি দেখি যে সাকশন করতে করতে হার্ট রেট কমে যাচ্ছে বা এসপিও2 কমে যাচ্ছে তখন আমাদেরকে কি করতে হবে? সাকশনটা বন্ধ করতে হবে এবং পেশেন্টকে রিঅক্সিজেনেট করতে হবে। বিলিরোধ 1 and বিলিরোধ 2 আর সার্জিক্যাল প্রসিডিওরস ডান ফর। তাহলে বিলিরোধ 1 এবং বিলিরোধ 2 কিসের জন্য করা হয়? লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, গ্যাস্ট্রিক ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার। কি হবে এখানটায়? গ্যাস্ট্রিক ক্যান্সারের ক্ষেত্রে বিলিরোধ 1 বিলিরোধ 2 অপারেশন করা হয়। অ্যাসাইটিস অকার্স ডিউ টু। অ্যাসাইটিস কেন হয়? হাইপোক্যালিমিয়া, হাইপোঅ্যালবুমিনেমিয়া, হাইপার অ্যালবুমিনেমিয়া, হাইপার ক্যালিমিয়া। কি হবে অ্যান্সার বলো? অ্যালবুমিনের মাত্রা যখন বডিতে কমে যায় তখন অ্যাসাইটিস হয়, অর্থাৎ অ্যান্সার হবে হাইপোঅ্যালবুমিনেমিয়া। পার্কল্যান্ড ফর্মুলা ফর ফ্লুইড ক্যালকুলেশন ইন বার্ন পেশেন্ট। তাহলে বার্ন পেশেন্টদের ফ্লুইড ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে পার্কল্যান্ড ফর্মুলা, সেটা কোনটা? 4 ml ইন্টু বডি সারফেস এরিয়া ইন্টু ওয়েট, 1 ml, 2 ml, 3 ml, কোনটা হবে? পার্কল্যান্ড ফর্মুলাটা হচ্ছে আমার 4 ml। 4 ml দিয়ে আমরা ক্যালকুলেট করি, বডি সারফেস এরিয়া আমাদের ক্যালকুলেট করতে হয়, রুল অফ 9 রয়েছে সেখান থেকে আমরা বডি সারফেস এরিয়া ক্যালকুলেট করি কত পার্সেন্টেজ বার্ন হয়েছে এবং তার সাথে করতে হয় বডি ওয়েট। বার্নের পেশেন্টদেরকে আমরা ফ্লুইড রিপ্লেসমেন্ট থেরাপি হিসেবে রিঙ্গাল ল্যাকটেট দেওয়া হয়। টোটাল যে অ্যামাউন্ট অফ ফ্লুইডটা হয়, ধরো যদি এখানটায় হয় যে টোটাল ক্যালকুলেট করে 4000 ml আমাকে আরএল দিতে হবে, তাহলে ফার্স্ট 8 আওয়ার্সে দেওয়া হয় হাফ, অর্থাৎ 2000 ml দেওয়া হবে আমার ফার্স্টে এবং তারপর 16 আওয়ার্সে যেটা হবে বাকি 2000 ml আমরা ক্যালকুলেট করে দেবো। এটা হচ্ছে আমার পার্কল্যান্ড ফর্মুলা। ক্লিয়ার? সসেজ শেপ মাস ইন অ্যাবডোমিনাল প্যালপেটিং ইন্ডিকেটস। তাহলে অ্যাবডোমিনাল প্যালপেশনে যখন সসেজ শেপ মাস দেখা যাবে তখন সেটা কি ইন্ডিকেট করবে? পাইলোরিক স্টেনোসিস, অ্যাপেন্ডিসাইটিস, ইন্টারসাসেপশন, হার্নিয়া। অ্যান্সার কি হবে? ভীষণ ইজি, ইন্টারসাসেপশন অ্যান্সার হবে অপশন সি। ইন্টারসাসেপশনের ক্ষেত্রে সসেজ শেপের মাস দেখা যায়। হোয়াট ইজ অফেন দ্য ফার্স্ট সিমটম অফ পার্কিনসন ডিজিজ? পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে ফার্স্ট সিমটম কি হবে? নজিয়া, হেডেক, টার্নিং অফ হেড, শেকিং অফ হ্যান্ড অর ফুট। পার্কিনসন ডিজিজ মানে ইনশাফলিং গেট দেখা যায়, এখানটা অ্যান্সার হবে শেকিং অফ হ্যান্ড অর ফুট, যেটা হচ্ছে পার্কিনসনের ক্ষেত্রে ফার্স্ট সিমটম হিসেবে দেখা যায়। The success of fluid replacement therapy for burn patients after 48 hours can be evaluated by। তাহলে বার্ন পেশেন্টদেরকে আমরা ফ্লুইড রিপ্লেসমেন্ট থেরাপি দিচ্ছি, সেটা আমরা পড়লাম। এবারে সেটা এফেক্টিভ হলো কিনা, যে যতটা অ্যামাউন্টের ফ্লুইড দিলাম সেটা এফেক্টিভ হলো কিনা আফটার 48 আওয়ার্স আমরা কিভাবে মেজারমেন্ট করব? ইউরিন আউটপুট, ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি, ওয়েট, পেরিফেরাল টিস্যু পারফিউশন। কিভাবে দেখবো? বডি ফ্লুইড অ্যাডিকুয়েট রয়েছে কিনা বা ইনটেক আউটপুট চার্ট যেটা আমরা মেনটেন করি তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে পেশেন্টের ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্সটা মেনটেন হচ্ছে কিনা। তাহলে এখানটায় আমরা যদি ইউরিন আউটপুট মেজারমেন্ট করি তাহলে আমরা বুঝতে পারবো যে ফ্লুইড রিপ্লেসমেন্টটা আমাদের ঠিকঠাক হয়েছে কিনা। তাহলে এখানটা অ্যান্সার হবে অপশন এ, ইউরিন আউটপুট। পেশেন্ট ইন এমার্জেন্সি ডিপার্টমেন্ট ডায়াগনোজড টু হ্যাভ ফ্লুইড অ্যান্ড এয়ার প্রেজেন্ট ইন লাংস। তাহলে লাংসের মধ্যে ফ্লুইড এবং এয়ার প্রেজেন্ট রয়েছে। হোয়াট ইজ দ্য অ্যাবভ মেনশন কন্ডিশন নোন অ্যাজ? তাহলে লাংসের মধ্যে যদি ফ্লুইড এবং এয়ার প্রেজেন্ট থাকে তাকে কি বলা হয়? হিমোথোরাক্স, হিমোনিউমোথোরাক্স, হাইড্রোনিউমোথোরাক্স, নিউমোথোরাক্স। যখন ফ্লুইড এবং এয়ার দুটোই লাংসের মধ্যে প্রেজেন্ট থাকবে তাহলে ফ্লুইডের জন্য হাইড্রো এবং এয়ারের জন্য নিউমোথোরাক্স। তাহলে অ্যান্সার হবে অপশন সি, হাইড্রোনিউমোথোরাক্স। হিমোথোরাক্সে যখন ব্লাড থাকে তখন তাকে বলা হয় হিমোথোরাক্স। হিমোনিউমোথোরাক্স অর্থাৎ ব্লাড এবং এয়ার যখন থাকবে তখন হবে হিমোনিউরোথোরাক্স এবং নিউমোথোরাক্স হবে যখন শুধুমাত্র এয়ার প্রেজেন্ট থাকবে তখন। সার্জিক্যাল রিমুভাল অফ ইনফেক্টেড অর ডেড টিস্যু ফ্রম উন্ড ইজ নোন অ্যাজ। তাহলে
কোনো উল থেকে যখন ইনফেক্টেড বা ডেড টিস্যুকে আমরা রিমুভ করে দিচ্ছি সার্জারির মাধ্যমে, তখন তাকে কি বলা হবে? ডিব্রিডমেন্ট, ডিবাল্কিং, ডেহিসেন্স, ইনসিশন অ্যান্ড ড্রেনেজ। সার্জিক্যাল রিমুভাল অফ ইনফেক্টেড অর ডেড টিস্যুকে বলা হচ্ছে ডিব্রিডমেন্ট। ডিবাল্কিং কখন বলা হয়? যখন হচ্ছে তোমার কোনো টিউমারকে রিমুভ করা হয়, অ্যাজ মাচ অ্যাজ পসিবল টিউমার যখন আমরা রিমুভ করছি তখন সেটাকে বলা হচ্ছে ডিবাল্কিং। ডেহিসেন্স আমরা অলরেডি পড়লাম একটু আগে। ইনসিশন অ্যান্ড ড্রেনেজ কখন? যখন কোথাও কোনো পাস বা কোনো কিছু ফ্লুইড অ্যাকুমুলেট হয়ে আছে এবং সেটাকে আমরা বের করছি, তখন সেটাকে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ বলা হচ্ছে। A condition where one side of the body is paralyzed is called, তাহলে বডির ওয়ান সাইড যখন প্যারালাইসিস হয়ে যাচ্ছে তখন থেকে কি বলছে? মনোপ্লেজিয়া, প্যারাপ্লেজিয়া, হেমিপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়া। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে হেমিপ্লেজিয়া। যখন একটা সাইডে প্যারালিসিস হয় তখন তাকে বলে হেমিপ্লেজিয়া, যখন বোথ সাইডে প্যারালিসিস হয় তখন তাকে বলা হয় কোয়াড্রিপ্লেজিয়া। মনোপ্লেজিয়া কখন বলবো? যখন ওয়ান লিম্ব এফেক্টেড হবে, অর্থাৎ হয় একটা হাত বা একটা পা যখন এফেক্টেড হচ্ছে তখন তাকে বলছি মনোপ্লেজিয়া। প্যারাপ্লেজিয়া কখন বলছি? যখন লোয়ার সাইড অফ বডি অর্থাৎ বোথ লেগ যখন প্যারালিসিস হয়ে যাবে তখন তাকে বলছি প্যারাপ্লেজিয়া। তাহলে প্যারাপ্লেজিয়া হলো বোথ লেগ, বোথ লেগ হলে হলো প্যারাপ্লেজিয়া, আর মনোপ্লেজিয়া হলো ওয়ান লিম্ব। ওয়ান লেগ হতে পারে বা ওয়ান হ্যান্ড হতে পারে। Sengstaken Blackmore tube method is used to control bleeding in which condition? তাহলে Sengstaken Blackmore tube আমরা কোথায় ব্যবহার করি? গ্যাস্ট্রাইটিস, হেমাটিমেসিস, ম্যালেনা, ইসোফেজিয়াল ভ্যারিসিস। Sengstaken Blackmore টিউব ইউজ করা হয় ইসোফেজিয়াল ভ্যারিসিসের থেকে যে ব্লিডিং হয় তার জন্য। অপশন ডি রাইট অ্যান্সার হবে। The lateral S-shaped curvature of the spine called kyphosis, lordosis, scoliosis, musculosis. S-shaped curvature যখন দেখা যাচ্ছে সেটাকে আমরা বলছি স্কোলিওসিস। অ্যান্টেরিয়র কার্ভেচার যখন হবে, অ্যান্টেরিয়র হলে আমরা বলবো কাইফোসিস, আর পোস্টেরিয়র হলে বলবো লর্ডোসিস। পোস্টেরিয়র হলে হবে লর্ডোসিস। তাহলে এখানটায় অ্যান্সার হবে স্কোলিওসিস, যেটা হচ্ছে ল্যাটারাল এ শেপড কার্ভেচার। দ্য স্ট্রিলিং টেস্ট ইজ ইউজড ফর দ্য ডিটেকশন অফ। স্ট্রিলিং টেস্ট কখন করা হয়? ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, সায়ানোকোবালামিন ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি, আয়োডিন ডেফিসিয়েন্সি। শিলিং টেস্ট করা হয় সায়ানোকোবালামিন ডেফিসিয়েন্সি অর্থাৎ ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি রয়েছে কিনা ব্লাডে সেটা দেখার জন্য। কুসমাল ব্রিদিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ। কুসমাল ব্রিদিং কখন দেখা যায়? নিউমোনিয়া, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, কার্ডিয়াক অ্যারেস্ট, পালমোনারি এম্বোলিজম। ভীষণ ইজি কোশ্চেন, তোমরা জানো। অ্যান্সার হবে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, যেখানে কুসমাল ব্রিদিং দেখা যায়। কুসমাল ব্রিদিং এর ক্ষেত্রে হয় ডিপ রেগুলার ব্রিদিং, কিন্তু এখানটায় ইনক্রিজ রেট হয়, এবং কুসমাল ব্রিদিংকে অ্যাসিটোন ব্রিদও বলা হয়। অ্যাসিটোন ব্রিদ, ফ্রুটি অ্যাসিটোন ব্রিদ বলা হয় কুসমাল ব্রিদিংকে, এবং মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে কুসমাল ব্রিদিং দেখা যায়, যেমন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। ওকে। ইসিজি চেঞ্জেস ইন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ইজ ST segment elevation, wide QRS complex, presence of U wave, prolonged PR interval। কি হবে বলো? অনেকবার বলেছি। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের ক্ষেত্রে ST segment elevation হয়। ওয়াইড QRS কমপ্লেক্স দেখা যায় হাইপার ক্যালেমিয়ার ক্ষেত্রে, হাইপার ক্যালেমিয়া। আর প্রেজেন্স অফ ইউ ওয়েভ হয় হাইপোক্যালেমিয়া। প্রমিনেন্ট ইউ ওয়েভ দেখা যায় হাইপোক্যালেমিয়া। মনে রাখবে। নেক্সট, হুইচ পজিশন উইল ইউ গিভ ইন আ লাম্বার পাংচার প্রসিডিওর? তাহলে লাম্বার পাংচার প্রসিডিওরে তুমি পেশেন্টকে কি পজিশন দেবে? সুপাইন, সি শেপ পজিশন, ল্যাটারাল পজিশন, ফ্রন্ট পজিশন। এখানে বলেছে লাম্বার পাংচার প্রসিডিওরের পজিশন, তাহলে লাম্বার পাংচার প্রসিডিওরের সময় পেশেন্টকে দেওয়া হয় সি শেপ পজিশন, আর লাম্বার পাংচার প্রসিডিওরের পরে পেশেন্টকে দেওয়া হয় সুপাইন পজিশন। ঠিক আছে? তাহলে লাম্বার পাংচার প্রসিডিওরের পজিশন হচ্ছে সি শেপড, এবং লাম্বার পাংচার প্রসিডিওরের পরের পজিশন হচ্ছে সুপাইন পজিশন। Which of the following is the best diagnostic test for detecting peptic ulcer? পেপটিক আলসার ডিটেক্ট করার জন্য বেস্ট ডায়াগনস্টিক টেস্ট কোনটা? বেরিয়াম মিল স্টাডি, আলট্রাসোনোগ্রাফি, এক্স রে স্টাডি, এন্ডোস্কোপি। পেপটিক আলসারের জন্য বেস্ট টেস্ট হলো এন্ডোস্কোপি। এয়ারওয়ে ম্যানুভার টু ওপেন দ্য এয়ারওয়ে রেকমেন্ডেড ইন ট্রমা পেশেন্ট। ট্রমা পেশেন্টদের ক্ষেত্রে কোন এয়ারওয়ে ওপেনিং ম্যানুভার ইউজ করা হয়? হেড টিল্ট, চিন লিফট, জ থ্রাস্ট, বি এন্ড সি, অর্থাৎ চিন লিফট এন্ড জ থ্রাস্ট। ট্রমা পেশেন্টদের ক্ষেত্রে এয়ারওয়ে ওপেনিং এর জন্য আমরা চিন লিফট এবং জ থ্রাস্ট ম্যানুভার ইউজ করে থাকি। হিমলিচ ম্যানুভারটা মনে আছে তো?
হিমলিচ ম্যানোভারটা আমরা কখন ইউজ করি? যখন এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকে। হিমলিচ ম্যানোভার এয়ারওয়ে অবস্ট্রাকশনের ক্ষেত্রে ইউজ করা হয়। এয়ারওয়ে অবস্ট্রাকশন। লিচ এলআইসি হিমলিচ ম্যানোভার। গনিওমিটার ইজ ইউজড টু অ্যাসেস। গনিওমিটার কখন ইউজ করা হয়? ইন্ট্রাক্যাপসুলার প্রেশার, ইন্ট্রাঅকুলার প্রেশার, রেঞ্জ অফ মোশন, মাসেল মাস। গনিওমিটার ইউজ করা হয় রেঞ্জ অফ মোশন মেজারমেন্টের জন্য। আর ইন্ট্রাঅকুলার প্রেশারের জন্য কি বলেছিলাম? টোনোমিটার। টোনোমিটার। The primary reason for peripheral arterial occlusive disease is তাহলে peripheral arterial occlusive disease এর মেন রিজন কি? অ্যাথেরোস্ক্লেরোসিস, এম্বোলিজম, থ্রম্বোসিস, ভেসোস্পাজম। অ্যান্সার কি হবে? অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্যই মেনলি অক্লুসিভ ডিজিজ গুলো হয়। Polydipsia and polyuria related to diabetes mellitus are primarily due to তাহলে পলিডিপসিয়া এবং পলিইউরিয়া দেখা যায় ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে এবং সেটা কেন হয়? The release of ketone from cells during fat metabolism. Fat metabolism এর সময় যে কিটোন বডি রিলিজ হয় তার কারণে fluid shifts resulting from the osmotic effect of hyperglycemia. Hyperglycemia থেকে যে fluid shift হয় তার জন্য damage to the kidneys from exposure to high levels of glucose. High level of glucose এর জন্য কিডনি ড্যামেজ হচ্ছে তার জন্য changes in RBC resulting from attachment of excessive glucose to hemoglobin. তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে ফ্লুইড শিফট রিজাল্টিং ফ্রম দ্য অসমোটিক এফেক্ট অফ হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়ার কারণে যে অসমোটিক এফেক্ট হচ্ছে এবং ফ্লুইড শিফট হচ্ছে সেই কারণেই পলিডিপসিয়া এবং পলিউরিয়া দেখা যায়। A jaundice patient and his stools are clay colored. This is most likely related to তাহলে জন্ডিস পেশেন্টের স্টুলের কালারটা ক্লে কালার হয়। কেন হয়? Decreased bile flow to the intestine, increased production of urobilinogen, increased production of cholecystokinin, increased bile and bilirubin in the blood. স্টুল এবং জন্ডিস পেশেন্টের বডির যে স্কিন কালার সেটা ক্লে কালার হয়ে যায় বাইল ফ্লোটা ইন্টেস্টাইনে কম হয়ে যাওয়ার জন্য। ডিক্রিজ বাইল ফ্লো ইনটু দ্য ইন্টেস্টাইন অপশন এ হবে রাইট অ্যান্সার। দ্য মোস্ট কমন কজ অফ হাইপোক্যালেমিয়া ইজ হাইপোক্যালেমিয়ার মোস্ট কমন কজ কি? ডিহাইড্রেশন, রেনাল ফেলিওর, থায়াজাইড অ্যান্ড লুপ ডায়াবেটিক্স, টু র্যাপিড ব্লাড ট্রান্সফিউশন। হাইপোক্যালেমিয়ার মেন রিজন হলো থায়াজাইড অ্যান্ড লুপ ডায়াবেটিক্স। অপশন সি রাইট অ্যান্সার। The nurse is auscultating the breath sounds of a patient with cardiac failure. The breath sounds what the nurse is expected to hear. তাহলে কার্ডিয়াক ফেলিয়ার পেশেন্টদের ক্ষেত্রে কি রকম ব্রেথ সাউন্ড শোনা যায়? ক্র্যাকেলস, হুইজেস, ফ্রিকশন রাব, রঙ্কাই। কার্ডিয়াক ফেলিয়ারের পেশেন্টদের ক্ষেত্রে ক্র্যাকেল সাউন্ড শোনা যায়। অপশন এ হবে রাইট অ্যান্সার। হুইজেস শোনা যায় যখন এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকে। এয়ারওয়ে অবস্ট্রাকশন। এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকলে আপার এয়ারওয়ে বা লোয়ার এয়ারওয়ে অবস্ট্রাকশন যখন থাকে তখন শোনা যায় হুইজের সাউন্ড। ফ্রিকশন রাব বা এটাকে বলা হয় প্লুরাল রাব। প্লুরাল রাব এটা দেখা যাচ্ছে নিউমোনিয়া বা পালমোনারি এম্বোলিজম। পালমোনারি এম্বোলিজম এই ক্ষেত্রে ফ্রিকশন রাব শোনা যায়। আর রঙ্কাই সাউন্ডের ক্ষেত্রেও নিউমোনিয়া, সিওপিডি এগুলোর ক্ষেত্রে রঙ্কাই সাউন্ড শোনা যায়। তাহলে কার্ডিয়াক ফেলিওরের ক্ষেত্রে আমার অ্যান্সার হলো অপশন এ ক্র্যাকেলস। ব্লেফারাইটিস রেফার্স টু ব্লেফারাইটিস কাকে বলা হয়? ইনফ্লামেশন অফ দ্য কনজাংটিভা, ইনফ্লামেশন অফ দ্য আইলিড, ইনফ্লামেশন অফ দ্য রেটিনা, পেন ইন দ্য আই। ব্লেফারাইটিস বলা হয় কখন? যখন হচ্ছে ইনফ্লামেশন অফ আইলিডস। অপশন বি হবে রাইট অ্যান্সার। কনজাংটিভার ইনফ্লামেশন হলে তাকে বলা হচ্ছে কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিস। আর ইনফ্লামেশন অফ দ্য রেটিনাকে বলা হচ্ছে ইউভিআইটিস। ইউভিআইটিস। পেন ইন দ্য আই, অপথ্যালম্যালজিয়া। পেন ইন দ্য আইকে বলা হয় অপথ্যালম্যালজিয়া। The nurse is assessing a dark skin patient for cyanosis. Cyanosis assess করা হচ্ছে একটা ডার্ক স্কিন পেশেন্টের ক্ষেত্রে।
Inspection of which of the following areas is more reliable? Lips, nail beds, mucous membrane, earlobes. Dark skin পেশেন্টদের ক্ষেত্রে সাইনোসিস মেজারমেন্ট করা হয় মিউকাস মেমব্রেন চেক করে। প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইজ অবটেন্ড বাই। প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি কিভাবে পাওয়া যায়? এক্সপোজার টু আ ডিজিজ, ইমিউনাইজেশন উইথ ভ্যাকসিন, রিকভারিং ফ্রম আ ডিজিজ, গিভিং অ্যান অ্যান্টিটক্সিন অর অ্যান্টিসিরাম। এক্সপোজার টু আ ডিজিজ বা রিকভারিং ফ্রম আ ডিজিজ হলে কি হবে? অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি। অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি হবে এক্সপোজার টু আ ডিজিজ বা রিকভারিং ফ্রম আ ডিজিজ হলে। ইমিউনাইজেশন উইথ ভ্যাকসিন যদি হয় তবে তখন হবে অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি। আর্টিফিশিয়াল হলো। আর গিভিং এ অ্যান্টিটক্সিন অর অ্যান্টিসিরাম এটা হয়ে যাবে আমাদের প্যাসিভ ইমিউনিটি এবং আর্টিফিশিয়াল ইমিউনিটি বা প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি হবে যখন গিভিং এ অ্যান্টিটক্সিন অর অ্যান্টিসিরাম হবে। ক্লিয়ার? নেক্সট, লিম্বিক সিস্টেম ইনক্লুডস অল অফ দ্য ফলোয়িং স্ট্রাকচারস এক্সেপ্ট। লিম্বিক সিস্টেমের মধ্যে কোনটা পড়ে না? অ্যামিগডালা, হিপোক্যাম্পাল জাইরি, অ্যান্টেরিয়ার সিঙ্গুলেটেড জাইরাস, বেসাল গ্যাংলিয়া। লিম্বিক সিস্টেমের মধ্যে বেসাল গ্যাংলিয়া পড়ে না। অপশন ডি রাইট অ্যান্সার। A head injured patient who opens eyes to painful stimulus is confused and localizes pain. What is his Glasgow-Coma scale? তাহলে হেড ইনজুরি পেশেন্টের ক্ষেত্রে আই ওপেনিং হচ্ছে পেইনফুল স্টিমুলিতে, কনফিউজড এবং পেইন লোকালাইজ করছে। তাহলে তার জিসিএস স্কেল কত হবে? জিসিএস স্কেল সবার মুখস্থ হয়েছে তো? তাহলে পেইনফুল স্টিমুলাসে যখন আই ওপেনিং হয় তখন সেখানটায় আমার হয় স্কোর 2। আর হচ্ছে কনফিউজ যখন থাকে তখন ভার্বাল রেসপন্সে কনফিউজড হলে কত স্কোর হয়? সেখানে স্কোর হয় 4। আর পেইন যখন লোকালাইজ করতে পারে তখন সেখানটায় হয় স্কোর 5। তাহলে এখানটায় কত হবে আমার? 11। তাহলে এখানে জিসিএস স্কোর হলো 11। জিসিএস স্কেল আমি আজকে আর দেখালাম না, কারণ আমি অনেকবার বলেছি তোমাদের মুখস্থ করতে বলেছি। তোমরা যদি এখনো না মুখস্থ করে থাকো তাহলে কিন্তু এক্ষুনি মুখস্থ করে নাও। নেক্সট, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ইজ ক্যারেক্টারাইজড বাই অল দ্য ফলোয়িং এক্সেপ্ট। তাহলে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের ক্ষেত্রে কোনটা দেখা যায় না? কোরিয়া, জেনোয়ে লিশনস, অসলার নোটস, রড স্পটস। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের ক্ষেত্রে কোরিয়া দেখা যায় না। অপশন ই রাইট অ্যান্সার হবে। কোরিয়া হচ্ছে যে ইনভলিন্টারি মাসেল মুভমেন্ট এবং এটা মেনলি কোনো নিউরোলজিক্যাল কন্ডিশন বা হান্টিংটন ডিজিজের ক্ষেত্রে দেখা যায়। A patient has admitted with a diagnosis of bleeding gastric ulcer. The patient's stool to be। তাহলে ব্লিডিং গ্যাস্ট্রিক আলসার পেশেন্টের ক্ষেত্রে স্টুলের কালার কিরকম হবে? কফি গ্রাউন্ড লাইক, ক্লে কালার, ব্ল্যাক এন্ড ট্যারি, ব্রাইট রেড। তাহলে দেখো ব্লিডিং গ্যাস্ট্রিক আলসার মানে আমার আপার জিআই ব্লিডিং হচ্ছে। তাহলে আপার জিআই ব্লিডিং হলে কিরকম স্টুলের কালার হবে? সেটা হবে আমার ব্ল্যাক এন্ড ট্যারি স্টুল, অর্থাৎ ম্যালিনা যেটাকে আমরা বলি সেটা। আর যদি লোয়ার জিআই ব্লিডিং হয় তখন কিরকম ব্লাডের কালার হয়? তখন হয় ব্রাইট রেড কালার। ক্লে কালার স্টুল আমরা জন্ডিসে দেখতে পাই। কফি গ্রাউন্ড কালার স্টুল জিআই ক্যান্সার বা হেমারয়েডস, কোলাইটিস, ব্লিডিং আলসার এসবের ক্ষেত্রে দেখা যায়। ইন ট্রায়াজ ইয়েলো কালার ইন্ডিকেটস। তাহলে ট্রায়াজের মধ্যে যে ইয়েলো কালার থাকে সেটা কি ইন্ডিকেট করে? লাইফ থ্রেটেনিং ইনজিউরিজ, নন লাইফ থ্রেটেনিং ইনজিউরিজ, মিনিমাল ইনজিউরিজ, ডেড। তাহলে ট্রায়াজের ক্ষেত্রে লাইফ থ্রেটেনিং ইনজুরি গুলোকে রেড কালার দেওয়া হয়, নন লাইফ থ্রেটেনিং ইনজুরি গুলোকে দেওয়া হয় ইয়েলো কালার, মিনিমাল ইনজুরি বা যেগুলো লাইফ থ্রেটেনিং নয় সেগুলোকে বলা হচ্ছে গ্রিন কালার, আর ডেডদের ক্ষেত্রে দেওয়া হয় ব্ল্যাক কালার। Arterial blood gas analysis results of pH 7.5, PCO2 30 mm of Hg, HCO3 ion 24 milliequivalent per liter is diagnosed as। তাহলে আরেকটা এপিজি অ্যানালিসিস এর কোশ্চেন, যেখানটা পিএইচ বলেছে 7.5, তাহলে পিএইচ 7.5 হলে সেটা কি হবে? 7.4 এর থেকে বেশি মানে সেটা হয়ে যাবে আমার অ্যালকালোসিস। তাহলে রেসপিরেটরি হবে না মেটাবলিক হবে। HCO3 ion 24 রয়েছে, তাহলে 24 সেটা নর্মাল, 22 থেকে 26 নর্মাল, তাহলে বাইকার্বনেটের ভ্যালু নর্মালের মধ্যে রয়েছে। কার্বন ডাইঅক্সাইড রয়েছে 30, কার্বন ডাইঅক্সাইডের নর্মাল ভ্যালুটা কত? PCO2 এর নর্মাল ভ্যালু 35 থেকে 45, তাহলে এখানটায় 30 রয়েছে মানে আমার কমে গেছে, তাহলে এটা হবে রেসপিরেটরি অ্যালকালোসিস। অপশন সি রাইট অ্যান্সার হবে। প্যারাডক্সিক্যাল মুভমেন্ট অফ চেস্ট ওয়াল মে বি ফাউন্ড ইন। প্যারাডক্সিক্যাল মুভমেন্ট অফ চেস্ট ওয়াল কোথায় দেখা যায়? নিউমোথোরাক্স, ফ্লেল চেস্ট, কার্ডিয়াক ট্যাম্পোনেট, প্লুরাল ইফিউশন।
নর্মাল ব্রিদিং মুভমেন্টের ক্ষেত্রে কি হয়, যখন ইন্সপিরেশন হয় তখন চেস্ট ওয়ালটা মুভ আউট করে এবং যখন এক্সপিরেশন হয় তখন চেস্ট ওয়ালটা মুভ ইন করে। কিন্তু যখন প্যারাডক্সিক্যাল মুভমেন্ট হয় তখন নর্মাল রেসপিরেশনের ঠিক অপোজিট হয়। তাহলে যখন অপোজিট মুভমেন্ট হবে নর্মাল চেস্ট ওয়াল মুভমেন্টের থেকে, সেটাকে বলছি আমরা প্যারাডক্সিক্যাল মুভমেন্ট অফ চেস্ট ওয়াল, এবং সেটা দেখা যাচ্ছে ফ্লেল চেস্টের ক্ষেত্রে। অপশন বি হবে রাইট অ্যান্সার। দ্য হলমার্ক ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন আর, তাহলে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে হলমার্ক ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি? ম্যালেজ, অ্যানিমিয়া, অ্যানোরেক্সিয়া, অ্যাবডোমিনাল পেন, ভমিটিং, ডিস্টেনশন অ্যান্ড কনস্টিপেশন, ফুড ইনটলারেন্স, ব্লাডি ডায়রিয়া। তাহলে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন যদি হয় তাহলে সেখানটা অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে, কনস্টিপেশন থাকবে, ভমিটিং এবং অ্যাবডোমিনাল পেন থাকবে। তাহলে অপশন বি রাইট অ্যান্সার হবে। দ্য কন্ট্রাইন্ডিকেটেড ড্রাগ ফর গ্লকোমা ইজ বিটাক্সোলল, পাইলোকার্পিন, অ্যাসিটাজোলামাইড, অ্যাট্রোপিন সালফেট। তাহলে গ্লকোমার ক্ষেত্রে কোন ড্রাগ আমরা ইউজ করি না? গ্লকোমার ক্ষেত্রে আমরা অ্যাট্রোপিন সালফেট ইউজ করি না। বাকি বিটাক্সোলল আমাদের ইন্ট্রাঅকুলার প্রেশারটাকে কম করতে হেল্প করে, পাইলোকার্পিন ইন্ট্রাঅকুলার ফ্লুইডের ড্রেনেজটাকে ইনক্রিজ করে, অ্যাসিটাজোলামাইড হচ্ছে ইন্ট্রাঅকুলার ফ্লুইডের যে প্রোডাকশন হয় সেটাকে কম করে। এই হলো আমার এই তিনটে মেডিসিনের কাজ। বাকি অ্যাট্রোপিন সালফেট আমরা গ্লকোমাতে ইউজ করি না, এটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড। পি ওয়েভ অন অ্যান ইসিজি রিপ্রেজেন্ট অ্যান ইম্পালস। তাহলে ইসিজিতে যে পি ওয়েভ থাকে সেটা কি রিপ্রেজেন্ট করছে? অরিজিনেটিং অ্যাট দ্য এসএ নোড অ্যান্ড ডিপোলারাইজিং দ্য অ্যাট্রিয়া, অরিজিনেটিং অ্যাট দ্য এসএ নোড অ্যান্ড রিপোলারাইজিং দ্য অ্যাট্রিয়া, অরিজিনেটিং অ্যাট দ্য এভি নোড অ্যান্ড ডিপোলারাইজিং দ্য অ্যাট্রিয়া, অরিজিনেটিং অ্যাট দ্য এভি নোড অ্যান্ড স্প্রেডিং টু দ্য বান্ডেল অফ হিজ। পি ওয়েভ হলো এসএ নোড থেকে অরিজিনেট হয় এবং ডিপোলারাইজিং ও অ্যাট্রিয়াটাকে ডিনোট করে। কিউআরএস কমপ্লেক্স যেটা রয়েছে, কিউআরএস কমপ্লেক্স হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ডিপোলারাইজেশন, কিউআরএস কমপ্লেক্স। টি ওয়েভ কি করে? টিওআর হচ্ছে যে টি ওয়েভ হলো আমার ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, টি ওয়েভ। এসটি সেগমেন্ট, এসটি সেগমেন্ট হচ্ছে ভেন্ট্রিকালের কন্ট্রাকশন এবং এমটিং হতে যেটুকু সময় লাগছে সেটা হচ্ছে এসটি সেগমেন্ট। আর পিআর ইন্টারভেল কোনটা? পিআর ইন্টারভেল হচ্ছে এভি নোডাল ডিলে, এভি নোডাল ডিলে। এটা একটু মনে রেখো। তাহলে পিওএফ হচ্ছে তোমার ডিপোলারাইজিং দ্য অ্যাট্রিয়া, কিউআরএস হচ্ছে তোমার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, টিওএফ হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। তাহলে পি কিউআরএসটি হয়ে গেল। এসটি সেগমেন্ট হলো তোমার টাইম ডিউরিং ভেন্ট্রিকলস এর কন্ট্রাক্টিং অ্যান্ড এমটিং, আর পিআর হচ্ছে যে এভি নোডাল ডিলে। ঠিক আছে, নেক্সট। মুনসন সাইন ইজ আ ক্যারেক্টারিস্টিক অফ অ্যাডভান্স কেসেস অফ, তাহলে মুনসন সাইন কোথায় দেখা যায়? কেরাটোকোনাস, ক্যাটারাক্ট, স্ট্র্যাবিসমাস, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। মুনসেন সাইন হচ্ছে একটা ভি শেপড আইডেন্টেশন যেটা তোমার লোয়ার আইলিডের ক্ষেত্রে দেখা যায় যখন পেশেন্ট নিচের দিকে তাকায় সেই সময়, এবং এটা দেখা যায় কেরাটোকোনাসের ক্ষেত্রে। অপশন এ হবে রাইট অ্যান্সার। কমপ্লিকেশনস অফ টোটাল থাইরয়েডেক্টমি ইনক্লুড অল এক্সেপ্ট, তাহলে টোটাল থাইরয়েডেক্টমি করলে কোন কমপ্লিকেশনটা দেখা যায় না? হোর্সনেস, এয়ারওয়ে অবস্ট্রাকশন, হেমারেজ, হাইপার ক্যালসিমিয়া। হোর্সনেস অফ ভয়েস, এয়ারওয়ে অবস্ট্রাকশন, হেমারেজ এগুলো সবই টোটাল থাইরয়েডেক্টমির ক্ষেত্রে দেখা যায়, কিন্তু হাইপার ক্যালসিমিয়া দেখা যায় না, কারণ এখানটায় তোমার হাইপোক্যালসিমিয়া হয়ে যায়। হাইপোক্যালসিমিয়া দেখা যায় টোটাল থাইরয়েডেক্টমির ক্ষেত্রে। তাহলে অপশন ডি রাইট অ্যান্সার হবে। অ্যান আর্লি ইন্ডিকেটর অফ হাইপক্সিয়া ইন আ পেশেন্ট ইজ, তাহলে পেশেন্টদের হাইপক্সিয়ার ক্ষেত্রে আর্লি ইন্ডিকেটর কি হবে? অ্যাংজাইটি অ্যান্ড রেস্টলেসনেস, ফল ইন অক্সিজেন স্যাচুরেশন অফ ব্লাড, সায়ানোসিস, হাইপারটেনশন। যখন হাইপক্সিয়া কন্ডিশন তৈরি হবে তখন পেশেন্টদেরকে যে ফার্স্ট দেখা যাবে অ্যাংজাইটি অ্যান্ড রেস্টলেসনেস, পেশেন্ট প্রথমে রেস্টলেস হবে, তারপরে তুমি তার অক্সিজেন স্যাচুরেশন, ফল ইন ব্লাড দেখতে পাবে, এবং অনেক পরে সায়ানোসিস দেখা যায়। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। Following a road accident, a patient was admitted to the neurosurgery ICU due to a head injury. তাহলে হেড ইনজুরির জন্য একজন পেশেন্ট নিউরোসার্জারি আইসিইউতে অ্যাডমিশন হয়েছে। During the assessment, patient opens his eyes to painful stimuli, but not to verbal stimuli. তাহলে পেশেন্টের আই ওপেনিংটা পেনফুল স্টিমুলিতে হচ্ছে কিন্তু ভার্বাল স্টিমুলিতে হচ্ছে না। He answers question by making incomprehensible sounds and localizes the site of painful stimulus. His GCS score will be
8967 কোনটা হবে? তাহলে জিসিএস স্কেল মুখস্থ করতে বলেছি, জিসিএস স্কেল থেকে এই কোশ্চেনের অ্যান্সারটা করে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। কেমন ছিল আজকের কোশ্চেনগুলো? ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটি ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।